আমাদের দেশে একটা কথিত কথা আছে, একজন গরিব মানুষ রাজনীতিতে আসলো, গরিবের সাথে লড়াই করতে করতে নিজে ধনী হয়ে গেল, গরিবরা আরো গরিব হয়ে যায়। যে আমাদের দেশে যেটা আছে, যে টাকাটা অ্যালটমেন্ট বা ফান্ডিং হয় বা যেটা বাজেট হয়, 1 টাকায় 80 পয়সা বিধানসভায় বা লোকসভা পার্লামেন্টেও আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে যে ওই সরকার সেটা করছে না বা আমাদের একটা প্রয়োজনীয়তা আছে। আমরা চাইবো সামাজিক সেখানে আন্দোলন তুলে ধরুক এবং আমরাও পার্লামেন্টে তাকে প্রেসার ক্রিয়েট করব। যখন দুদিক থেকে যদি আমরা প্রেসারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে এই যে চলছে এই জিনিসটা আমাদের হয়ে গেছে, এই পর্যায়ে চলে। আমি আবারও বলছি, যে টাকাটা আমাদের ফান্ডিং হয়, বাজেট হয়, তার যদি 50% যদি টাকা লাগে, আগামী 10 বছরও লাগবে না আমাদের দেশকে উন্নয়নশীল থেকে উন্নত। জোহার, নমস্কার, আপনারা দেখছেন দিনাম খবর। আজকে আমরা পেয়েছি আমাদের সামনে বা আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য আমরা কাছে পেয়েছি ফাইটার বাপি সোরেনকে। আমরা বিভিন্ন সময়ে দেখেছি আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বিভিন্ন আদিবাসীদের দাবি দাওয়া নিয়ে, বিভিন্ন আদিবাসীদের অধিকার নিয়ে বিভিন্ন সময়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গেও সমস্ত জায়গায় লড়াইয়ের জন্য সবসময় তাকে এগিয়ে থাকতে দেখেছি। এবং সেই বাপি সোরেন আজকে সামাজিক সংগঠন থেকে পদত্যাগ করে আজকে রাজনৈতিক দলে অর্থাৎ আইএসএফ রাজনৈতিক দলে যোগদান করলেন। কিসের জন্য এবং কেন আজকে তিনি রাজনৈতিক দলে যোগদান করলেন, সেটার বিষয়ে আরও তার কাছে থেকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। স্যার, প্রথমে আমাদের পক্ষ থেকে নমস্কার, জোহার। দর্শক বৃন্দ, তৎসভাপনী সঞ্চালক মশাইকে আমার তরফ থেকে জোহার এবং নমস্কার। স্যার, আমরা বিভিন্ন সময়ে আপনাকে লক্ষ্য করেছি যে আদিবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আদিবাসীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সোচ্চার হয়েছেন, কিন্তু সেই জায়গায় থেকে হঠাৎ ভারত জাগাত মাঝি পারগানা মহলের যে পদে ছিলেন সেই পদ থেকে পদত্যাগ করে আজকে রাজনীতিতে কেন? না, প্রথমত বলে দিই, আমাদের এই মহান দেশ, আর যেটাকে আমরা গণতন্ত্রের আমরা পীঠস্থান বলি বা একদম পৃথিবীর একটা অন্যতম জায়গা আমাদের, তো গর্ব লাগে যে আমার এই দেশে জন্ম। তো আমি নিজেকে ধন্য মনে করি। তো আমাদের এই দেশ যে গণতান্ত্রিক ব্যবস্থা, সে আমরা জানি যে আমাদের দেশের যেভাবে এগোতে হয় সে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে চলে, যেটাকে আমাদের নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে একজন নেতৃত্ব বা যারা আমাদেরকে দেশটা পরিচালনা করবে। এটা সত্যি খুব গর্বের বিষয়। পৃথিবীতে বিভিন্ন দেশ আছে এখনও, যেখানে এখনও একনায়কতন্ত্র চলে, যেখানে সামরিক শাসন চলে। তো সেই জায়গায় আমাদের গণতন্ত্র, তো এই গণতন্ত্র যেহেতু আমাদের নির্বাচনের মাধ্যমেই বা একটি রাজনৈতিক দল থেকে, বা আপনি যদিও নির্দলে দাঁড়ানো যায় সেটা অবশ্যই সম্ভব। তো এই জন্যই যাতে আগামী দিনে আমি পার্লামেন্টে আমাদের দেশের এবং দশের জন্য বৃহত্তরভাবে, যদি আমি কথিতভাবে যদি বলি যে আমাদের দেশের সবচেয়ে বড় সমাজসেবা হচ্ছে রাজনীতির মাধ্যমে করা সম্ভব। কেন কি, সমাজসেবা করতে গেলে প্রথমে পেট ভরা থাকতে হবে। আপনি যদি দুবেলা পেট খাওয়ার না পান, এই জন্য সরকার আপনাকে খাওয়ার মানে ঠিকঠাক যেটা দেওয়ার আপনার আপনার এলাকায় একটা সেতু আপনি তৈরি করবেন, যেটা হয়তো 10 কোটি টাকা লাগবে, আপনি তো সেটা করতে পারবেন না। তাহলে সরকার আমাদের ফান্ড আছে, আপনি সেখানে রাস্তা তৈরি প্রয়োজন আছে, সেখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার আছে। তাহলে আমাদের সব কিছু সেটা আমাদের দেশের যে নির্বাচনের পর যারা সরকার গঠিত হয় তাদের মাধ্যমে, এবং সেখানে বিরোধী পক্ষও থাকে, যাতে কেউ যদি কাজ না করলে সে যাতে প্রতিবাদ করতে পারে। এই দিক, বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে এবং নিজস্ব অভিজ্ঞতা অর্জন করার পর এই রাজনীতিতে যোগদান। আচ্ছা, মানে এক সময় আপনাকে যেভাবে দেখা গিয়েছে সামাজিক সংগঠন মাধ্যমে আদিবাসীদের সুখে দুঃখে থেকেছেন, এবং বিশেষ করে আজকে আপনি যেই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, সেই লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থেকে এর আগে অনেক আদিবাসী, বিশেষ করে সংরক্ষণ সিট, বিশেষ করে এটা সংরক্ষণ সিট, এবং সেই সংরক্ষণ সিট থেকে বিভিন্ন সময়ে বিশেষ করে সান্তাল সম্প্রদায়ের থেকে সেটা বিভিন্ন প্রার্থী মনোনীত হয়ে এবং ভোটে জিতেও তারা পার্লামেন্টে গিয়েছে, এবং সেখানে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন। কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার পরেও আজকে হঠাৎ
মানে কি দাবি দাবা তুলে ধরার জন্য আজকে মানে এই রাজনীতি? না, বিভিন্ন দাবি দাওয়া হয়তো ঠিকঠাক বলা যাবে না। যদি আপনারা একটা জিনিস দেখেন, আমাদের দেশে স্বাধীনতার এত বছর পরেও আমরা এখন উন্নয়নশীল দেশ, মানে উন্নত দেশ হতে পারিনি। আমরাকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। যে আমরা আগামী আরও কত বছর লাগবে, তার বিশেষ কারণ হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার হওয়ার পর যেভাবে প্রত্যেকটা মানুষকে সামনের সারিতে নিয়ে আসার জন্য, মানে কিছু মানুষকে আমরা শুধু রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আমাদেরকে, যে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। জাস্ট শুধু তাদেরকে মাছের চারার মতন আমাদেরকে ব্যবহার করা হয়েছে। ওই লোকটাকে রাখলাম, ওই সম্প্রদায়ের যাতে ভোট পায়, কিন্তু ওই সম্প্রদায়ের জন্য কি কি কাজ করতে হবে, কতটা প্ল্যানিং করতে হবে, কতটা টাকা আসতেছে, কতটা ফান্ডিং আসতেছে। যেহেতু কোনো জাতি যদি পিছিয়ে থাকে, সেই দেশটাও পিছিয়ে যায়। সেই জন্য আমাদের দেশ এবং রাষ্ট্রের কর্তব্য। এবং এদিক দিয়ে যে আমি দেখছি, যেটা আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দিক দিয়ে তার যে পার্টি এবং রাজনৈতিক এজেন্ডা, যে প্রত্যেকটা মানুষের যে সমপ্রতিনিধিত্ব যে কথা বলছে, যাতে আগামী দিনে প্রত্যেকটা মানুষ নিজের ভালো মন্দ বুঝে সেখানে আইন প্রণয়নের ভূমিকা নিতে পারে, ওই দিক মাথায় রেখে আমাদের এগিয়ে আসছি। অতদিন কি করেছে আমরা শুধু সময় নষ্ট করাই হবে, ও কি করেছে, আমি কি করেছি, তুমুক কি করেছে। আমাদের মূল মুদ্রা হচ্ছে কাজ 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 নিয়ে কথা বলতে হবে। আজকে তো বিভিন্ন সময়ে মানে টিএমসির এমএলএ এমপি এবং নেতা মন্ত্রীরা দাবি করে থাকেন, এবং বিজেপির এমএলএ এমপি এবং নেতা মন্ত্রীরা দাবি করে থাকেন যে আদিবাসীদের জন্য অনেক উন্নয়ন হচ্ছে, আদিবাসীদের জন্য অনেক কিছু কাজ করা হচ্ছে। কিন্তু সেটা কাজ মানে সেই কাজটা হওয়া সত্ত্বেও আজকে আইএসএফ বেছে নিলেন কেন? আদিবাসীদের একটা আমরা যদিও বলছি, যেহেতু আমি আদিবাসী, আমি পরে সমাজের কথা আমি অবশ্যই প্রাধান্য দিব। শুধু আদিবাসী যদি আমি বাদ দিই, সার্বিকভাবে আপনারা জানেন আমাদের সার্ভে একটা, আপনি সার্ভে সার্চ করে দেখতে পারবেন যে আমাদের দেশে একটা কথিত কথা আছে, একজন গরিব মানুষ রাজনীতিতে আসলো, গরিবের সাথে লড়াই করতে করতে নিজে ধনী হয়ে গেল, গরিবরা আরও গরিব হয়ে যায়। যে আমাদের দেশে যেটা আছে, যে টাকাটা অ্যালটমেন্ট বা ফান্ডিং হয় বা যেটা বাজেট হয়, 1 টাকায় 80 পয়সা গায়েব হয়ে যায়। 20 পয়সা কাজেও লাগে কিনা সন্দেহ। এটা শুধু আদিবাসীদের ক্ষেত্রে না, প্রত্যেকটা দেশের আমাদের সিস্টেমের ক্ষেত্রেই আমাদের দেশে। তো আমি এই সমস্ত, যেহেতু এখান থেকে একটা সুযোগ পেয়েছি বলার এবং কাজ করার, আর সেই জায়গায় আদিবাসীদের কাছে আরও নগণ্য। তো আমি চাইছি এই যে সিস্টেমের কিছু বদল যাতে হয়, কিছুটা হলেও আমাদের শুরু তো করতেই হবে। এবং তৎসহ যেহেতু আমরা আদিবাসী, আমাদের জায়গায় যাতে সঠিকভাবে, আমি আবারও বলছি, যে টাকাতে আমাদের ফান্ডিং হয়, বাজেট হয়, তার যদি 50% যদি টাকা লাগে, আগামী 10 বছরও লাগবে না আমাদের দেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হতে। মানে এখনো মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বা বিভিন্ন সময় দেখেছি, যখনই আপনি যেমন ভারত জাগাত মাঝি পারগানা মহল থেকে পদত্যাগ করলেন, সেই সময় আপনার এই সম্প্রদায়ের কিছু মানুষ দাবি তুলেছেন যে বাপি সোরেন আজকে আইএসএফ এর কাছে বিক্রি হয়ে গেছে, তাই আজকে সামাজিক সংগঠন ছেড়ে তিনি আইএসএফ এ বা রাজনীতিতে যোগদান করলেন। এটি নাই কি বলবেন? না, আপনারা দেখুন আমরা কি করি, আমরা কোনো কিছু হয় কার কাছে ডিমান্ড দিতে যাই, ব্লকে বিডিওর কাছে ডিমান্ড দিতে যাই, ডিএম এর কাছে ডিমান্ড দিতে যাই, এবং কিছুদিন আগে আমরা এমএলএ এমপিদের কাছে ডিমান্ড দিতে গেলাম। আমরা কি বলছি যে আমাদের ফরেক্স অ্যাক্ট লাগু করতে হবে, যে আমাদের ফেক হিস্ট্রি বাতিলের জন্য আলাদা তদন্ত কমিটি গঠন করতে হবে, বা আমাদের সান্তালি এডুকেশন বোর্ড তৈরি করতে হবে। তো এটা কোথায় তৈরি হবে, যদি না বিধানসভায় সে বিলটা প্রস্তাব আকারে আসে এবং সেখানে পাস হবে, রাজ্যপাল সই করবে রাজ্যের ক্ষেত্রে, সেন্ট্রালের ক্ষেত্রে। তাহলে আমি যদি বারবার তাদের কাছেই যাচ্ছি, আমরা 1 লক্ষ মানুষ জমায়েত হচ্ছি কলকাতায়, যে আমাদেরকে মুখ্যমন্ত্রীর কাছে 5 মিনিটের জন্য সময় চাইছি, তাহলে আমাদের মাথা কেন আসছে না যে আমরা আমাদের নিজেদের মুখ্যমন্ত্রী তৈরি করব? যে দিতে হবে করতে হবে নয়, আমরা আমাদেরও মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে, আমরা লোককে দেব, আমাদের লোকের জন্য করব। তো আপনাকে যদি আসতে হয়, তাহলে আপনাকে রাজনীতির ময়দানে নামতেই হবে, নির্বাচন ময়দানে নামতেই হবে, সে যেই পার্টি থেকে হোক। কিন্তু তার মধ্যে থেকে দেখলাম যে আমাদের আইএসএফ যেটা পার্টি আছে, যে পার্টি এজেন্ডা, নির্বাচনী এজেন্ডায়, যেখানে আমাদের 5ম তফসিলের কথা একদম উল্লেখ আছে, সান্তালি এডুকেশন কথার উল্লেখ আছে, মানে দেশের বিভিন্ন রকম সমস্যার সাথে সাথে আমাদের যে আদিবাসীদের একটা বিষয় থাকে, সেটা একদম মূল ফোকাসে দেওয়া আছে। আমরা উন্নতি হলে দেশে উন্নতি হবে, এই ভাবনা চিন্তা রেখে আইএসএফ আমার যোগদান। আচ্ছা, আজকে যেভাবে আইএসএফ থেকে হাজারাম লোকসভা থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, এখান থেকে যদি আপনি জিতে যান, পার্লামেন্টে যান, তাহলে আদিবাসীদের মূলত কি কি দাবি তুলে ধরবেন? প্রথমে তো বলবো, যখন কেউ নেতা হয় বা কোনো জায়গা থেকে কেউ নির্বাচিত হয়, সে কোনো গোষ্ঠীর হয় না, সে একটা দেশের সবার জন্যই হয়। এখানে দেশের জন্য কথা বলতে হবে এবং
অবশ্যই আমাদের যেটা কমিউনিটি আছে, যে কমিউনিটি থেকে আসুক, সেটা আমাদের যেমন গর্ব আছে সেটা নিয়ে কথা বলতেই হবে। আমি প্রথমে যখন বলবো আমাদের দেশের, আমি সুরক্ষা নিয়ে অবশ্যই কথা বলবো প্রথমে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে চীন প্রতিনিয়ত আমাদের দেশে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেভাবে আমাদের এখনো জবাব দিতে পারিনি। আপনারা দেখুন যে পাক অধিকৃত কাশ্মীর কতদিন থেকে আমরা যেটা ম্যাপটা দেখতে পাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ম্যাপটা নয়। সেখানে ম্যাপটাকে অনেকটাই পাক অধিকৃত কাশ্মীর আছে। এতই যদি আমাদের দেশ শক্তিশালী হতো, তাহলে কেন সেখানে 1 ইঞ্চি জমি আমরা কবজা করতে পারছি না? এই নিয়ে যাতে আমাদের আগামী দিনে যে সরকারে আসুক, আমরা যেহেতু রাজ্য কেবল একটা শুরু করতেছি, আমরা প্রেসার ক্রিয়েট করব। দ্বিতীয়ত আমি যেটা বলবো, আমাদের দেশে সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে যুব সমাজ। আমাদের দেশে সবচেয়ে যে জনসংখ্যা হচ্ছে যুব সমাজদের, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে শিক্ষার হালটাকে একদম খারাপ করে দিয়েছে। শিক্ষার হাল খারাপ করা দেওয়ার ফলে বিশেষ করে কর্মসংস্থান আমাদের দেশের এখন সবচেয়ে, স্বাধীনতার পর সবচেয়ে আমরা যেটা আছি জরুরি অবস্থার পর থেকে, যেখানে বেকারত্বের হারটা খুব ভয়ঙ্কর পর্যায়ে, এবং জিনিসপত্র দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেক মুহূর্ত বৃদ্ধি চলেছে, সাধারণ মানুষের নাভিশ্বাস, এরকম বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই আমরা তুলে ধরব। এবং যেটা আপনি আদিবাসীদের জন্য কথা বললেন, এখানে আমাদের মূল দাবি থাকছে পঞ্চম তপশিল, যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা উত্তরবঙ্গে যা বলায়, এবং আমাদের এই জঙ্গলমহল তৎস কিছু যে এলাকাগুলোতে মডিলে পড়বে। আরেকটা যেটা বললাম যে আদিবাসী রেজিমেন্ট, জাট রেজিমেন্ট আছে, গোর্খা রেজিমেন্ট আছে, আমি চাইবো আমাদের এখানে আদিবাসী রেজিমেন্ট, যাতে যারা আমাদের আদিবাসী এমনি সবাই আমাদের দেশভক্ত হয়। আমাদের যে একটা ফিজিক্যাল ন্যাচারালি যে ইয়েটা আছে, যেমন এবার আপনারা দেখবেন যে 5,500 যে আমাদের রাজ্য থেকে যে ডিফেন্সে নিয়োগের একটা ইয়ে থাকে, প্রত্যেকটা রাজ্য কতটা ভ্যাকেন্সি থাকছে, আমাদের রাজ্য থেকে কিছুদিন আগে একটা যেটা দেখলাম 5,500 ভুয়ো নিয়োগ হয়েছে। অন্যান্য রাজ্য থেকে এখানে আসতেছে তারা ভুয়ো ডোমিসিয়াল, ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এটা যাতে না হয়, এখানকারে যাতে পায়। এবং আমাদের যে সান্তালি এডুকেশন বোর্ড আছে এবং আইটিডিপি এলাকাতে নতুন করে পূর্ণ মূল্যায়ন এবং সেখানকার বাজেট এবং সেরকম আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরবো। আচ্ছা, এই যে সান্তালি এডুকেশন বোর্ড যেটা বললেন, অলরেডি এখানে তো বিভিন্ন আদিবাসীদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে একাধিকবার দাবি দেওয়া হয়েছে আমাদের এই রাজ্য সরকারকে, এবং এ নিয়ে অলরেডি যেটা জানা যায় যে কাজ চলছে, এটা নিয়ে কি বলবেন? না, অবশ্যই আমি আমাদের সামাজিক সংগঠন, প্রত্যেকটা সামাজিক সংগঠনকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, যেভাবে লাগাতার আমরা লড়াই করতেছি, লড়াই করে এসছি বা এখনও করছি, এটা আমাদের একদম জারি থাকুক, আগামী দিনেও যাতে জারি থাকে। কিন্তু ততক্ষণ পর্যন্ত সরকার এটা তৈরি করে না যা তার ভোট বাক্সে কোনো এফেক্ট পড়ছে কিনা। যে কোনো বাজেটের ক্ষেত্রে সরকার কি দেখে যে এটাতে আমার কত % ভোট এদিক ওদিক হচ্ছে। তো আমাদেরকে এই জায়গাটায় আসতে হবে, এবং আমাদেরকে বিধানসভায় বা লোকসভা পার্লামেন্টেও আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে যে ওই সরকার সেটা করছে না, বা আমাদের এটা প্রয়োজনীয়তা আছে। আমরা চাইবো সামাজিক সেখানে আন্দোলন তুলে ধরুক, এবং আমরাও পার্লামেন্টে তাকে প্রেসার ক্রিয়েট করব। যখন দুদিক থেকে যদি আমরা প্রেসারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে এই যে চলছে এই জিনিসটা আমাদের হয়ে গেছে পর্যায়ে চলে আসবে। এছাড়াও আজকে জঙ্গলমহল থেকে যেভাবে আপনি আইএসএফ এর প্রার্থী হয়েছে, প্রথমবার প্রার্থী দিয়েছে আইএসএফ থেকেও জঙ্গলমহল লোকসভাতে, এবং অন্যান্য দলরাও আজকে সমানভাবে তারাও লড়াই করার চেষ্টা করছে, অন্যান্য দল নিয়ে কি বলবেন? না, দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা দল, যে কারোর দল রেজিস্ট্রেশন করার অধিকার আছে, বা নির্দলীয়কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের দেশে অনেকে এখনও নির্দল সাংসদ আছে, এমনকি রাজ্যসভা থেকে অনেকেই কারো সমর্থনে মনোনীত হয়েছেন। কিন্তু আমরা কি দেখি, আমি একটা জিনিস বলবো, প্রত্যেকটা দল যেমন অধিকার আছে, কিন্তু একঘেয়েমি চলে আসছে। আমরা যেটা ভেবেছিলাম যে বিজেপি আসবে, অনেক ভালো কাজ করবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখন দেশের সবচেয়ে যে বেকারত্বের হার এই মুহূর্তে এসে পৌঁছেছে। এই যে শুধু নিজেদের মধ্যে একটা সাম্প্রদায়িকতা তৈরি করা, একে অপরের বিরুদ্ধে বিরোধগার, সেই জিনিসটার ফলে কি হচ্ছে, আমাদের দেশের একটা ক্ষতিকর দিকটাই বলা চলে, যে কোনো জাতিকে সেখানে খারাপভাবে দেখানো, কাউকে ছোট করে দেখানো। আমি কিছুদিন আগে আমরা দেখেছিলাম কোন একটা জায়গায় বিজেপি নেতা আমাদের দলিতদের ওখানে পেচ্ছাপ করে দিচ্ছে, কাউকে কিন্তু সেভাবে প্রতিবাদ করতে দেখলাম না যারা বিজেপির উপর লেভেলের। এবং সবচেয়ে আমার যেটা খারাপ লাগছে, যে যুব সমাজদেরকে নিয়ে যে এক একটা নিয়োগ এতদিন ধরে চলছে, 4-5 বছর ধরে, এবং যেখানে আমাদের সুরক্ষা ব্যবস্থা, সবচেয়ে যেটা লাগছে যে সুরক্ষা ব্যবস্থা নিয়ে খুব গড়িমসি করা হচ্ছে। এই জিনিসটা আমাদের একান্তভাবে দেখা দরকার ছিল। আর আমি চাইবো যে কোনো পার্টি পরিবর্তন হোক,
আপনারা দেখেছেন সাউথে কন্টিনিউ সরকার পরিবর্তন হতে থাকে, তারা যাতে আলসেমি না আসে, সে যাতে কাজ করার সুযোগ পায়। আমরা হয়তো বলি যে না, কেউ যদি কন্টিনিউ থাকলে অনেক ভালো। গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে যাতে কন্টিনিউ রোটেশনটা চলে। তো আমাদের রাজ্যেও দেখলাম টিএমসিও প্রায় 12-13 বছর রাজত্বে, যে চাকরির ক্ষেত্রে বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এসএসসি কন্টিনিউ হচ্ছে না বছরকে বছর। আর এক একটা নিয়োগের মধ্যে যা দেখতে পাচ্ছি, কোর্ট কেস 2.5-3 বছর ধরে কেউ কলকাতায় ময়দানে সেখানে পড়ে আছে। তো এই জিনিসগুলো আমরা কেন দেখব? এক একটা মানুষের, আমরা আবার একটা জিনিস দেখুন, কেউ বড় বড় নেতারা জেলে যাচ্ছে কোনো কারণে, পরের দিনে সুপ্রিম কোর্টে সেখানে ডেট পেয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের যারা চাকরি প্রার্থী, যেমনি আমাদের বিভিন্ন রকম বিচার ব্যবস্থা আছে, তারা বছরের পর ডেট পেয়ে যাচ্ছে। তাহলে এটা কেমন ব্যবস্থা? তো আমি বারবার বলবো যে রাজনৈতিক বদল অনেক হয়েছে, এবার আমরা সিস্টেম বদলের কথা বলি। আজকে যে ঝাড়গ্রাম লোকসভা, সেই ঝাড়গ্রাম লোকসভায় আপামর মানে এই বিধানসভাতে মানে যারা আছেন বা এখানে যে স্থানীয় বাসিন্দারা যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি অবশ্যই বলবো, এখানকার মানুষ আমাদের একদম প্রকৃতির করে, জঙ্গলমহলের সবাই খুব শান্তপ্রিয়, এবং নিজেদের মধ্যে যে সহাবস্থানটা আছে, আমি এখানে না আসলে বুঝতে পারতাম না, খুব সুন্দর আছে। তো আপনারা অবশ্যই এই গণতান্ত্রিক যে আসছে 25শে মে, আপনারা ভোট প্রদান করুন। আপনাদের যাদের ভালো মনে হবে, আমি চাইবো, যেহেতু আমি প্রার্থী, আমি চাইবো আমাদের আইএসএফকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন দিয়ে। আর আমি চাইবো আমাদেরকে পছন্দ করলে অবশ্যই দিন, কিন্তু যাকে পছন্দ করবেন অবশ্যই ভোট দিবেন। কেন কি আমাদের দেশে ধীরে ধীরে যে এই ভোটে যে বিশ্বাসটা উঠে যাচ্ছে, একটা জিনিস একটা সার্ভে দেখলাম যেখানে আমাদের সেখানে ভোটের পার্সেন্টেজ বা গণতান্ত্রিক খুব নিচের লেভেলে আছে। ধীরে ধীরে যেখানে 80%, 82% ভোট হতো, এখন সেটাকে 70% নিচে নেমে এসে গেছে। কিন্তু আপনারা যদি ভোটাধিকার প্রয়োগ না করেন, তাহলে আমাদের দেশের পক্ষে খুব এটা অমঙ্গল একটা সংকেত। তো আপনারা নিজেদের ভালো মন্দ বুঝে যাকে ভালো মনে হবে আপনারা অবশ্যই ভোট দিবেন। আমি অবশ্যই চাইবো আমাকে দিলে তো খুব ভালো হয় এবং ভালো থাকবে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ দেখলাম, যেটা আপনি যে লোকসভা থেকে দাঁড়িয়েছেন, অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা থেকে যেখানে আপনি দাঁড়িয়েছেন, সেই লোকসভারই একজন প্রার্থী, অর্থাৎ টিএমসির যে প্রার্থী খেরোয়াল সোরেন অর্থাৎ বা কালীপদ সোরেন, তার সঙ্গে দেখলাম আপনাকে। মানে এই নির্বাচন বা এই নির্বাচন প্রচারে বা এই লোকসভা ভোট নিয়ে আপনি তাকে কি বলতে চান? না, অ্যাকচুয়ালি দেখুন, যে কেউ যে প্রার্থী যেখান থেকে দাঁড়াতেই পারে, তার নির্দিষ্ট ব্যক্তি মত থাকছে। ওনাকে আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, লেখক হিসাবে, রাইটার হিসাবে এবং যথেষ্ট সম্মান করি। কিন্তু আমি এটাও বলবো যে প্রত্যেকটা পার্টি যে পার্টিতে যাচ্ছে তার নিজস্ব এজেন্ডা থাকে। এবং আমি যেমন আবার কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম যে কোনো জায়গায় যদি আমি ফুটবল খেলতে যাই, আমি একটা ম্যাচে, আমি সেখানে ভালো মানুষের চেয়ে ভালো খেলোয়াড়কে নামাবো যাতে আমি জিতি এবং আমার টিমের জয়লাভ হয়। তেমনি আমাদের দেশে যে সমস্যা আছে, আমাদের যে কথাগুলো যে বলতে পারবে, সেই রকম মানুষকে আমি নেতৃত্বতে চাইবো। ব্যক্তি হিসাবে অবশ্যই সম্মানজনক, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাতে, এবং যে পার্টি আছে সে তো বলতে দেবে কি, এতদিন তো বলতে দেয়নি বা কিছু করতে দেয়নি। তো আমার তরফ থেকে বেস্ট অফ লাক, আগামী দিনে ময়দানে দেখা হবে। আজকে আমরা সামনে পেয়েছিলাম ঝাড়গ্রাম লোকসভার আইএসএফ এর প্রার্থী বাপি সোরেনকে, এবং তার কাছ থেকে বিভিন্ন জিনিস জানলাম, এবং তার পরবর্তীতে কি পদক্ষেপ বা কি করবে না করবে ঝাড়গ্রাম লোকসভা থেকে, সেটা আমাদের দেখার একটা বিষয়। এবং পরবর্তীতে আবার দেখা হবে বাপি সোরেনের সঙ্গে, এবং বাপি সোরেন আজকে আমাদেরকে তার মূল্যবান টাইম দিল, এবং টাইম দেওয়ার জন্য স্যার আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ যে চতুর্থ স্তম্ভ আপনারা, আর প্রত্যেকটা দর্শককে আরেকবার আমার জোহার নমস্কার জানাই।